শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হলো খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে 2025-26 কেন্দ্রীয় বাজেট, 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার কিছু ছবি ও চতুর্বিংশ রাজ্য নাট্যমেলা। এ মাসের পয়লায় 2025-26 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উন্নয়নে মধ্যবিত্তের ভূমিকা অপরিসীম। বাজেট পেশের সময় একথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, তাদের করের বোঝা কমাতে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। বেতনভোগ কর্মীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ এই অঙ্ক 12,75,000 টাকা। কর কাঠামো সম্পর্কে বিস্তারিত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, I propose to revise tax rate structures 0 to 4 lakh rupees nil, 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. প্রবীণ নাগরিকদের জন্য ট্যাক্স ডিডাকশন লিমিট বা গড় ছাড়ের ঊর্ধ্বসীমা 50,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পরোক্ষ করের ক্ষেত্রে 7 ধরনের ট্যারিফ রেট তুলে নেওয়া হচ্ছে। রাজস্ব ঘাটতির হার মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির 4.4% হবে বলেও জানান তিনি। ব্যক্তিগত আয়করদাতাদের আপডেটেড রিটার্ন জমা দেওয়ার মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 4 বছর করা হচ্ছে। চলতি সপ্তাহেই নতুন আয়কর বিল পেশ করা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। বিকাশের ক্ষেত্রে কৃষিকে বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে নির্মলা সীতারামন বলেন, মধ্যবিত্ত সম্প্রদায়ের ব্যয় নির্বাহের ক্ষমতা বাড়ানোর জন্য সরকার চেষ্টা চালিয়ে যাবে। কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে 5F ভিশনকে উৎসাহিত করা হচ্ছে। এখন থেকে কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত মিলবে ঋণ। Kisan credit cards facilitate short-term loans for 7.7 crore farmers, fishermen and dairy farmers. The loan limit under modified interest subvention scheme will be enhanced from 3 lakh rupees to 5 lakh rupees for loans taken through the KCC. বিমার ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 74% থেকে বাড়িয়ে 100% করা হবে। বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ সরকারি ও মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা দেবে সরকার। দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিতে খোলা হবে 5টি জাতীয় উৎকর্ষ কেন্দ্র। আগামী 5 বছরে সরকারি স্কুলে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব খোলার কথাও ঘোষণা করেন তিনি। নতুন পরিকল্পনায় 10 লক্ষ কোটি টাকার বিনিয়োগের জন্য সম্পত্তির বিলগ্নিকারী প্রকল্পের সূচনা করা হচ্ছে। পরিকাঠামো ক্ষেত্রে সংস্কারে রাজ্যগুলিকে আগামী 50 বছরের জন্য 1.5 লক্ষ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে। 100% লক্ষ্য পূরণের জন্য জল জীবন মিশনের সময়সীমা 2028 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ বণ্টনের উন্নতির স্বার্থে রাজ্যগুলিকে বিশেষ উৎসাহ দেওয়া হবে। 20,000 কোটি টাকার পরমাণু শক্তি মিশন চালু করার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। বাংলার রেল পরিষেবা খাতে 2025-26 অর্থবর্ষে 13,955 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সে একথা জানিয়ে বলেন, ইউপিএ সরকারের আমলে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন সময়ের তুলনায় 3 গুণ বেশি বাজেট বরাদ্দ হয়েছে এবার। বাংলায় রেল প্রকল্পের জন্য মোট 68,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর ফলে বাংলার মানুষের ব্যাপক সুবিধা হবে। রেলমন্ত্রী জানান, 1972 সাল থেকে 2014 সাল পর্যন্ত যেখানে মেট্রো রেলের 28 কিলোমিটার সম্প্রসারণ হয়েছিল, সেখানে গত 10 বছরে আরও 31 কিলোমিটার মেট্রো রেলপথ সম্প্রসারিত হয়েছে। কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ঘাট, কৃষ্ণনগর চারতলা, কৃষ্ণনগর ছপরা, নাইনহাটি রানাঘাট, नवद्वीप घाट टू नवद्वीप धाम, संख्या सीतारामपुर, बालूरघाट दिल्ली, चांदिल अनारा बर्नपुर, बहुत सारे प्रोजेक्ट्स हैं। काली पहाड़ी, बख्तार नगर, दीघा जलेश्वर, कई सारे प्रोजेक्ट्स हैं
जहाँ पे लैंड एक्विजिशन प्रैक्टिकली बहुत ही कम, मतलब न के बराबर है। कई जगह जैसे प्रोजेक्ट्स में काम करने के लिए सबसे पहले जमीन तो चाहिए ही चाहिए ना, दैट इज फंडामेंटल, सबसे पहले वही चाहिए, तभी आप प्रोजेक्ट्स चालू कर सकते हो। तो मेरा रिक्वेस्ट है कि इसमें राजनीति ना हो, ये लोगों की, जनता की सेवा का काम है। रेलवे का डेवलपमेंट होगा तो जनता की सेवा होगी एक तरीके से, तो इसमें सभी मिलके काम करें। जब मोदी जी इतना आगे बढ़ के बंगाल के लिए एलोकेशन दे रहे हैं तो राज्य सरकार की तरफ से भी लैंड के मामले में थोड़ा प्रोएक्टिव अप्रोच होगी तो अच्छा होगा। বিজেপি কেন্দ্রের এই বাজেটকে সমাজের স্বার্থ উপযোগী বলে দাবি করেছে। বিজেপি বিধায়ক এবং অর্থনীতিবিদ অশোক লাহিড়ী বলেন, এই বাজেট দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে দেবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যেটা করেছেন, যে উনি আমাদের দীর্ঘমেয়াদী যে আশা আকাঙ্ক্ষা রয়েছে বিকশিত ভারত, সেটাও নিয়ে আবার এখনকার যা প্রয়োজন এবং মানুষের যে দাবি সেগুলো পূরণ করার চেষ্টা করেছেন, একটা সন্তুলন করেছেন। যোগান আর চাহিদার দিকে দুদিকেই মন দিয়ে উনি অনেকগুলো নীতি ঘোষণা করেছেন। তার মধ্যে মধ্যবিত্তের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সের রেট কমানো হয়েছে। আমার মনে হয় এই বাজেটকে আমাদের স্বাগত করা উচিত। শিল্প ও বণিক মহল বাজেটকে স্বাগত জানিয়েছে। ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি এমজি খৈতান বলেন, কর্পোরেট ট্যাক্সের জন্য এবারের বাজেটে সেভাবে কিছু বলার না হলেও এমএসএমই ক্ষেত্রের বিকাশে একাধিক প্রস্তাব রয়েছে যা শিল্প উন্নয়নের পক্ষে অনুকূল। ইন্ডাস্ট্রির জন্য কোনো বেসিক অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কর্পোরেট ট্যাক্সে কোনো রিস্ট্রাকচারিং করা হয়নি, যে আপনার যে সানসেট ক্লজ ছিল, যে নিউ ইন্ডাস্ট্রিকে দে উইল পে, only manufacturing companies will pay 15% tax, ওটা যে এক্সপায়ার করে গেল 2024-এ, আমরা এক্সপেকটেশন করেছিলাম কি সেটা ওরা রিভাইভ করবে আর দেবে, সেটা কিছু অ্যানাউন্স করা হয়নি। বাজেটের থ্রাস্ট ছিল আপনি বেসিক্যালি সোশ্যাল সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, এমএসএমই সেক্টর। এমএসএমই সেক্টর জন্য অনেক জিনিস অ্যানাউন্স করা হয়েছে, which is also a very important sector as far as the industry is concerned. বিরোধীরা অবশ্য এই বাজেটের সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবারের বাজেটে। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলার কিচ্ছু দেওয়া হয়, এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বাজেটে কর্মসংস্থানের কোনো দিশা নেই, এর মূল লক্ষ্য নির্বাচন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, বাজেটে স্বাস্থ্য ও শিক্ষার দিকে নজর দেওয়াই হয়নি। মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির উল্লেখ করা হয়েছে বাজেটে। এই প্রস্তাবের সমালোচনা করেছে সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশন। সংগঠনের সভাপতি দেবাশিস বর্মন আকাশবাণীকে বলেন, এই ধরনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা শুধুমাত্র পুঁজির মালিকরাই পেয়ে থাকেন। স্পেশাল ইকোনমিক জোন বৃদ্ধি আর কি করবে? এটা কি বাড়িয়ে আরো সীমা বাড়িয়ে দেবে? না উপকূলীয় অঞ্চলে বসবাস এবং মৎস্য ক্ষেত্রের বিভিন্ন ব্যবসায়িক যে বিষয়গুলি রয়েছে, মার্কেট থেকে শুরু করে অন্যান্য, সেসবের ক্ষেত্রে কি করবে সেটা অস্পষ্ট। এটা ব্যাখ্যা হলে পরে ক্লিয়ার হলে বলা যেতে পারে। সাধারণভাবে স্পেশাল ইকোনমিক জোন হিসেবে যা দেখা গেছে তাতে সাধারণ মৎস্যজীবীদের পক্ষে বরং ট্র্যাডিশনাল বসবাস, ট্র্যাডিশনাল মাছ ধরা সমুদ্র উপকূলীয় অঞ্চলে, সেটা তাদের কাছে বরং ব্যাপারটা বাধা। এর বিরুদ্ধে দেশব্যাপী অনেক লড়াই আছে। একটু ক্লিয়ার হলে বলা যাবে। আবার নতুন করে কি স্পেশাল ইকোনমিক জোনের কোনো ফর্মুলা হচ্ছে? স্পেশাল ইকোনমিক জোন এবং এতে সাধারণ ট্র্যাডিশনাল মৎস্যজীবী যারা আমাদের দেশে প্রায় 3 কোটির উপরে মৎস্যজীবী, তাদের উপকারে খুব একটা আসবে। কেন্দ্রীয় বাজেটে আয়করে ছাড় তা সাময়িকভাবে মধ্যবিত্তের পছন্দ হলেও আগামী দিনে সেটি মূল্যবৃদ্ধির কারণ হবে বলে মন্তব্য করেছেন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক ইনাম হোসেন। এটা সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে ভালো হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় তো দেশটা চলবে কি করে? কালেকশন তো সর্বত্রই কমে যাবে। আসলে আমার যেটা মনে হয়তো যে ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে বোঝাটা অনেক বাড়বে, স্বাভাবিকভাবেই ইম্পোর্ট ডিউটি বাড়বে, অন্যান্য জিনিসপত্রের দামও আরো বাড়বে, অন্যান্য ভাবে যেভাবেই হোক জিএসটিও আরো বাড়তে পারে। ফলে অন্যান্য দিক থেকে হয়তো আমাদের এই টাকাটা পুষিয়ে নেওয়া হবে। ফলে আমরা অনেকে হয়তো খুব আনন্দ পাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে ঘুরপথে আমাদের এই টাকাটা আবার আমাদের কাছ থেকে কেটে নেওয়া হবে।
48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ ৮ম দিন। এ মাসে ৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে লিটারেচার ফেস্টিভ্যাল, চলবে ৮ তারিখ পর্যন্ত। গতকাল মেলায় এক সাংবাদিক বৈঠকে গিল্ড সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় একথা জানান। এর উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র পরিচালক, অভিনেতা ও সঙ্গীতশিল্পী অঞ্জন দত্তকে এবছরে সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কার দেওয়া হবে, যার আর্থিক মূল্য ৫০,০০০ টাকা। লিটারেচার ফেস্টিভ্যালের ডিরেক্টর সুজাতা সেন জানান, আলোচনা, কবিতা পাঠ, বিতর্ক ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ফেস্টিভ্যালে কিন্তু কোনো রেজিস্ট্রেশন দরকার নেই। রেজিস্ট্রেশন হবে, আপনি একে চিনবো, আপনি একটা পার্টিকুলার লেভেলের লোক না। দিস ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক লিটারেচার ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া পারহ্যাপস। ভারতবর্ষে আর এরকম ডেমোক্রেটিক লিটারেচার ফেস্টিভ্যাল নেই যেখানে যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে, আর যে কেউ প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যে কেউ তারপরে অথরদের সঙ্গে কথা বলতে পারে। আর এখানে আমরা এবার ঠিক করেছি যে বাংলা আর ইংরেজি সমান সমান হবে। আর শুরু করছি আমরা প্রতিদিন 2টোর সময়। এখানে মিউজিক, সেই মিউজিক কিন্তু কানেক্টেড উইথ লিটারেচার, সেইভাবে আমরা শুরু করছি। আর 3টের সময় থেকে আমরা অ্যাকচুয়াল ডিসকাশনগুলো শুরু করছি। সেই ডিসকাশনে আমাদের 15টা সেশন টোটাল এই লিটারেচার ফেস্টিভ্যালে হবে। 48তম কলকাতা বইমেলায় ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগের স্টলে ইতিহাস, বিজ্ঞান, সমাজতত্ত্ব, চলচ্চিত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ের তথ্যমূলক ও গবেষণাধর্মী বইয়ের বিপুল সম্ভার সাজানো হয়েছে। বিভাগীয় অধিকর্তা সুমিতা চক্রবর্তী আকাশবাণীকে জানান, বইমেলা উপলক্ষে সব বইয়ের উপরে 10% ছাড় যেমন রয়েছে, সেই সঙ্গে এবার 5 বছর আগে প্রকাশিত প্রতিটি বইয়ের ওপর 50% ছাড় দেওয়া হচ্ছে। আমাদের স্টল নাম্বার 443, এটা গেট নাম্বার 7 এর কাছে। আমরা প্রকাশন বিভাগের বিভিন্ন বইয়ের মধ্যে প্রায় 500 টাইটেল আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের বিভিন্ন ধরনের সিরিজ আছে, রাষ্ট্রপতি ভবন সিরিজ আছে, আমাদের বিল্ডার্স অফ মডার্ন ইন্ডিয়া সিরিজ আছে, যেখানে সমস্ত দেশনেতাদের জীবনী পাওয়া যায়, প্রামাণ্য জীবনী পাওয়া যায়। এছাড়া সরকারের, কেন্দ্রীয় সরকারের সব ধরনের প্রকল্প, অনুষ্ঠান সম্পর্কে তথ্য সম্বলিত বই আমরা বার করে থাকি। মহাত্মা গান্ধীর সম্পূর্ণ রচনা আমাদের কাছে পাওয়া যায়। আমাদের কাছে গান্ধীজি এবং রোমাডোলার পত্রাবলী পাওয়া যায়। নেতাজি সম্পর্কিত খুব তথ্যপূর্ণ ভালো বই পাওয়া যায়। উচ্চমানের বই, এত সুমুদ্রিত বই, কিন্তু এত ডিসকাউন্টেড প্রাইসে কেউ দিতে পারে না প্রকাশন বিভাগের মতন করে। এবং এই যারা বিভিন্ন ধরনের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে যান, তাদের জন্য খুব সহায়ক হয় এখানে যে সমস্ত বইগুলো পাওয়া যায়। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে এ মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে সপ্তাহকালীন নাট্যমেলা। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, তৃপ্তি মিত্র সভাগৃহ, মধুসূদন মঞ্চ ও একতারা মুক্ত মঞ্চে নাটকগুলি মঞ্চস্থ হবে। নাট্য একাডেমির সহ সভাপতি অর্পিতা ঘোষ এ প্রসঙ্গে আকাশবাণীকে বলেন, কলকাতা ও সংলগ্ন এলাকার নাট্যপ্রেমী মানুষকে রাজ্যের বিভিন্ন প্রান্তের নাটক দেখার সুযোগ করে দিতেই এই আয়োজন। রবীন্দ্র সদনে বড় নাটক ফুল লেন্থ প্লে, আর শিশির মঞ্চে আমাদের ছোট নাটক হচ্ছে, দিনে 4টে করে নাটক হবে, 3টে থেকে শুরু হয়ে টানা চলবে সেটা। এছাড়া আমাদের একটা থিয়েটারি আড্ডা এবছর আমরা প্রথম শুরু করছি, নাটকী আড্ডা বলে, এবং সেটা 6 থেকে 12 প্রত্যেক দিন হবে। ওই একতারা মঞ্চের ঠিক উল্টো দিকে একটা আড্ডা জোন তৈরি করা হচ্ছে, যেখানে চা খেতে খেতে সব আড্ডা মারবে থিয়েটারে, এবং একদিন কোনোদিন অভিনয়, কোনোদিন ডিরেকশন, কোনোদিন আলো, কখনো এরকম বিভিন্ন মানে যেগুলো থিয়েটারের সঙ্গে সংযুক্ত বিভাগ আছে, সেগুলো সবগুলো নিয়েই এক একদিন করে বিকেলবেলা 4:30 থেকে 5:30 চলবে আড্ডাটা। ছাড়া আমরা অঙ্গন চত্বরটা এবার একটু অন্যরকম করে সাজাচ্ছি, 3টে বিভাগ করেছি মূলত। সেটা হচ্ছে যে বিদেশি নাটক, বাংলায় যেগুলো হয়েছে নাট্যকারদের নাটক, তাদের নিয়ে একটা কর্নার, একটা বাংলা নাটক সোফার তার একটা জায়গা, এবং লোকনাট্য, এই 3টে কর্নার মতন তৈরি করা হচ্ছে। এছাড়াও নবান্ন নিয়ে একটা রবীন্দ্র সদনের ওয়ালটা আমরা তৈরি করার কথা ভেবেছি। এরকম একটু সাজানোটা একটু ডিফারেন্টলি করা হচ্ছে এবারে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আবার আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রযোজনায় অভিজিৎ চক্রবর্তী।